নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা জানেন যে যাদবপুরে কার্যত এক অচল অবস্থা তৈরি হয়েছে, আর এই অচল অবস্থায় বারবার করে আপনারা দেখছেন যে তিনটি নাম এই মুহূর্তে সবচেয়ে বেশি সামনে আসছে বা আলোচনা হচ্ছে। সবচেয়ে বেশি সামনে আসছে যে ছেলেটি আহত হয়েছেন, দাবি করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে তিনি আহত হয়েছেন, ইন্দ্রানুজ রায়। নাম আসছে ব্রাত্য বসুর, যাকে হেনস্থা করা হয়েছে, যার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী। আরও একটি নাম বা বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আপনারা দেখছেন। তিনি হচ্ছেন ওম প্রকাশ মিশ্র, যিনি সেদিন ওয়েবকুপার সেই বৈঠকে ছিলেন একজন আমন্ত্রিত অতিথি হিসাবে। এবং সেদিন আমরা এই ভিডিও দেখেছি যে তাকে তার নিরাপত্তারক্ষীরা, সেখানকার পড়ুয়ারা তাকে সেফগার্ড করে বাইরে বের করে নিয়ে আসছিলেন, কারণ যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক কি হয়েছিল সেদিন, সেই বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মুহূর্তে রয়েছেন ওম প্রকাশ মিশ্র। যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আপনার নামে এফআইআর করা হয়েছে, সেটা করেছে কে? ইন্দ্রানুজ রায়, যিনি আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই খবরটি আপনার কাছে পৌঁছেছে? আমিও শুনলাম, আপনাদের কাছেই শুনলাম। আমার কাছে এই খবর ছিল না। আর এফআইআর তো করার আমার কথা ছিল, আমি গেছিলামও পুলিশ স্টেশন। তারপর 15 মিনিট পরে বেরিয়ে এসেছি। আজ পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করব সেটা করিনি। গত 30 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক রকমভাবেই আপনি বলতে পারেন টর্চার্ড হয়েছি, পারসিকিউটেড হয়েছি, আক্রমণ করা হয়েছে, কিন্তু কোথাও যেন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, যেই রাজনৈতিক রঙই তাদের থাকুক কেন, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেব সেই মনোবৃত্তি আমার নেই, তাই জন্য করিনি। আমরা যে ভিডিওতে দেখছি যে প্রচুর মানুষ, কিছু নিরাপত্তারক্ষী আপনাকে গার্ড করে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন এবং তারা পেছনে কার্যত তাড়া করছেন, আমরা এই ছবিও দেখেছি। কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? যেহেতু ব্রাত্য বসু কার্যত আর কি তাকে ঘেরাও করে রাখা হয়েছিল, এবং যারা এই হাজার হাজার অধ্যাপক অধ্যাপিকারা এসছেন, কর্মসূচি শেষ হয়ে গেছিল এবং তারা সবাই চলে যাবেন আর চলে যেতে শুরুও করেছেন, কিন্তু ব্রাত্য বসু সেটা যেতে পারছেন না। উনি দুটো ডেলিগেশনের সঙ্গে দেখাও করেছিলেন, যদিও আমি প্রেজেন্ট ছিলাম না, আর আমার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক এই ব্যাপারে ছিল না। কিন্তু ওনাকে যখন অতক্ষণ ধরে রাখা হয়েছে, তখন আমি বেরোনোর আগে আমি ওনাকে গিয়ে বললাম, ওনাকে ঘিরে ধরেছিল, আমি বললাম, কারণ কি তার গাড়িগুলি ভাঙচুর হয়েছে বলে আমাকে অন্যান্যরা বলেছে যে টায়ারের থেকে হাওয়া বের করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, আর অন্যান্যকে দেখছি। তো আমি বলি যে তুমি তাহলে আমার গাড়িতে চলো, দ্য আন্ডারস্ট্যান্ডিং যে ওর কাছে হয়তো অন্য কোনো গাড়ি নেই। তো আমার গাড়িতে আমি বসেছি, আমি ওনার জন্য ওয়েট করছি, ততক্ষণে উনি অন্য গাড়িতে, ন্যাচুরালি ওনার যে গাড়ি বা আছে তাতে চলে গেছে। তো এখন উনি চলে যাওয়ার পরে আমি বেরোনোর আগেই আর কি আমার গাড়ি ঘিরেছে, এবং কেন ঘিরেছে তার কোনো কার্যকারণ কোনো সম্পর্কই নেই। না তো আমি এই কর্মসূচির সংগঠক, না তো আমার কোনো বক্তৃতা ছিল, না তো আমার সঙ্গে কোনো সম্পর্ক। এবং এটা যেহেতু আমার বিশ্ববিদ্যালয়, এখন ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী ওনাকে ঘিরে রেখেছে, এবং প্রফেসর ভাস্কর গুপ্ত আমার কলিগ, তো তাই জন্য আমার মনে হয়েছে যে আমি চলে যাব না, আমি থাকবো। তো যেহেতু ব্রাত্য বসু বেরিয়েছেন, তারপর আর সুনাম বেরিয়েছেন, তখন আমার গাড়ি থেকে ঘিরে ধরেছে। মানে স্যার, আপনি কি কোথাও এটা মনে করছেন যে ওয়েবকুপা একটি তৃণমূল সমর্থিত অধ্যাপকদের সংগঠন, এবং সেই সংগঠনে আপনি আমন্ত্রিত অতিথি হিসাবে গেছেন, এবং এডুকেশনালিস্ট ফোরামের হয়ে আপনি প্রথম সারিতে থেকে সাংবাদিক বৈঠক করেছেন, সেই কারণে কি ক্ষোভের বহিঃপ্রকাশ বা এফআইআর শুধুমাত্র আপনার এবং ব্রাত্য বসুর নাম? দেখুন, আমরা এটা সবাই জানি, এবং যারা ক্যাম্পাসে পলিটিক্স করে, লেফট পলিটিক্স করে, তারা সম্পূর্ণ রকমভাবে আর কি রাজভবনের সঙ্গে যুক্ত। এটা বারবার করে যাই বলা হোক না কেন, এই যে এটাকে বাধা দিচ্ছে, এখানে তো টপিক ছিল স্যাপ্রোনাইজেশন অফ হায়ার এডুকেশন। ন্যাচুরালি আমরা সবাই বিরোধী, আমরাও জানি ঘোষিতভাবে তারা বিরোধী। আর এখানে বক্তব্য রাখছেন জয়ন্ত ঘোষাল, এখানে বক্তব্য রাখছেন শিবাজী প্রতিম বসু, এখানে এই রাজ্যের প্রায় সব ভাইস চ্যান্সেলররা প্রেজেন্ট।
এবং তাদেরকে আক্রমণ করা, 4 ঘন্টা ধরে নিরন্তর আক্রমণ করে যাওয়া, মিটিংটাকে ডিস্টার্ব করা, তো সেটা তো সবাই দেখেছে। আমি এটা বুঝতে পারছি না যে ফোকাসটা গেছে কিভাবে ব্রাত্য বসুর গাড়িটা বেরিয়েছে এবং সেখানে ছিটকে কারোর লেগেছে। যারা অ্যাটাক করতে গেছেন তাদের মধ্যে নিজেরাও কেউ কেউ পড়ে গেছেন, আহত হয়েছেন, রাইট? কিন্তু তারা অ্যাটাক করতে গেছেন, তো আর আমার কাছে আসার তো কোনো কার্যকারণ কোনো সম্পর্কই নেই। আমাকে কেন করলেন? আপনি যেটা বলছেন তাহলে সেটাই সেই যে যারা রাজভবনের কার্যত দালালি করছেন, হ্যাঁ, তারা আমাকে অ্যাটাক করছেন। কারণ কি, আমাদের ফোরাম যেটা, আমাদের ভাইস চ্যান্সেলর, এক্স ভাইস চ্যান্সেলরদের যে ফোরাম, আমরা এই ফাইটটা তো করছি, রাজ্যপালের বিরুদ্ধে করছি, কেন্দ্রীয় শিক্ষানীতির কিছু দিক নিয়ে করছি, স্যাপ্রোনাইজেশনের বিরুদ্ধে করছি। এই কিছুদিন আগে যে কমিটি হয়েছে ইউজিসি ড্রাফট রেগুলেশন, তার বিরোধিতা করেছি, আমি সেই কমিটির সদস্য ছিলাম। তো তার ফলেই তারা করছেন, আর অন্য তো কোনো কারণ নেই। আর একটা দিক হতে পারে যে যেহেতু ওই ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত ছাত্র সংগঠনরা রয়েছে তারা ব্রাত্য বসুকে বিশেষ করে ঘিরে রেখেছে বা বেরোতে দিচ্ছে না, হ্যাঁ, এবং তাদের একজন কেউ হয়তো, তখন আমি জানতামও না ইনফ্যাক্ট এই ব্যাপারটা, যে আহত হয়েছে, অ্যাটাক করতে গিয়ে আর কি আহত হয়েছে। তাই জন্য আর একটা পক্ষ যারা এসএফআই, তারা আমার গাড়ির উপরে চড়াও হয়েছে। এটা বেসিক্যালি যাদবপুরের কম্পিটিশন। এটা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 37 বছর ধরে অধ্যাপনা করি। আমি আপনাকে বলে দিতে পারি গত 30 বছর ধরে প্রায় এটি যে কম্পিটিশন বিটুইন স্টুডেন্ট অর্গানাইজেশনস বেসড ইন দ্য ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অ্যান্ড দোজ বেসড ইন দ্য আর্টস ফ্যাকাল্টি। I'm not part of the government, তাই না? আমার সঙ্গে কি কথা বলে? আর আমার সঙ্গে কথা বলতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্য কারো কথা বলছি না, সবাই জানে যে আই এম দ্য মোস্ট রেগুলার পারসন। আমি সব দিন আর কি ইউনিভার্সিটি যাই, প্রত্যেক দিন যাই। এটা আমার বহু 3 দশকের বেশি থেকে অভ্যেস। মানে রাগের কারণ এটা হতে পারে যে আপনি শাসক দলের ঘনিষ্ঠতাই, সেটা তো আর কি খুবই স্পষ্ট। স্যার আমি একটা জিনিস জানতে চাইবো, আর শাসক দলের ঘনিষ্ঠ হবার কি আছে? আমার বিচার বুদ্ধি বিবেচনা, আমি তো বিরোধী রাজনৈতিক দলে সে 1987 26 বছর বয়সে জয়েন করেছি, উত্তরবঙ্গ থেকে জেএনইউ বরাবর ভালো গোল্ড মেডেল ইত্যাদি, কলেজেরও জিএস ছিলাম, হ্যাঁ, আর তখন থেকে রাজনীতি করি, 19 বছর বয়স থেকে ছাত্র পরিষদ করি। যখন যাদবপুরে আমি জয়েন করেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আজকাল বলে লেকচারার হিসাবে, সেই দিন থেকেই আর কি কার্যত আমাকে নানাভাবে আর কি অসুবিধা করছে। তাতে কিছু কারো কিছু সুবিধা হয়নি। আজকে যারা করছে, এর সিনিয়ররা করেছে, তাদের সিনিয়ররা করেছে, হয়তো তাদের বাবারা করেছে, but then I am there where মানে আপনি বলছেন এটা ট্র্যাডিশন, যাদবপুরের 30-35 বছর ধরে এটা ট্র্যাডিশন। দিন হিসেবে আর কি 5.5 ঘন্টা ঘেরাও করে রেখেছিল। কেন জানেন তো? যে না, অনলাইন করা যাবে না, অনলাইন ক্লাসেস হবে না। কেন হবে না অনলাইন? গোটা যারা এটা করছে তার ভাই বোনরা বা তাদের ছেলে মেয়েরা, বাচ্চারা, তারাও অনলাইন করতে বাধ্য হয়েছিল কোভিডের সময়। আমি ডিন হিসাবে সেটাকে অর্ডার করাতে আমাকে এটাকে মানে ঘেরাও করেছিল। আমি বলেছিলাম 17 দিন বাঁচবো আমি ঘেরাও করে, 5.5 ঘন্টা ঘেরাও করে রেখেছিলাম, তারপর চলে গেল। ইনি নির্লজ্জ, এনাকে আমরা পরে দেখে নেব বৃহত্তর। আমরা যে চলে যাচ্ছ না কেন? ঘেরাও করছো তো কন্টিনিউ করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটাই রেকর্ড আছে আমার, যে ঘেরাও করে কিচ্ছু পারেনি। অনলাইন ক্লাস শুরু করার কোভিডের সময় করিয়ে ছেড়েছিলাম। এরা এই সমস্ত নানা সময় করে গেছে। আই নেভার টেকেন এনি স্টেপস এগেইনস্ট দেম। ইন্দ্রানুজের ফেসবুকে একাধিক পোস্টে এসএফআই এর বিরোধিতা করা হয়েছে, এবং এমনকি আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কুকুর বলে সম্বোধন করা হয়েছে তার মৃত্যুর পরে। আমি আপনার কাছে স্যার এটা জানতে চাইছি যে সত্যিই কি যাদবপুরে অতিবাম সংগঠন, মানে কোট আনকোট মাওবাদী মনোভাবাপন্ন বা মনস্কতা, এটা যাদবপুরে আছে? আপনি দীর্ঘদিন ধরে ছিলেন। না, একদমই না, রাদা ঠিক উল্টোটা। এরা কেউই বাম বলছে, আপনি নিজেকে চিহ্নিত করছেন বাম, কিভাবে আপনি বাম? হ্যাঁ, তাই না? পলিসিগত দিক দিয়ে বোঝা যায়, পলিসিগত দিক দিয়ে তো বোঝা যাচ্ছে না। এই যে বাম ছাত্র সংগঠনগুলি, কয়টা সংগঠন, কেউ না নামও বলতে পারবে না। তো যাদবপুরে 30 বছর ধরে দেখে আসছি এদের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন, কনফ্লিক্ট,
এবং সেটা বারবার করে কদর্য রূপ ধারণ করেছে। কতবার দেখেছি যে এই পক্ষ অপর পক্ষের সঙ্গে করছে। গত বছর আমাদের যে মর্মান্তিক কাণ্ড ঘটে গেল, ওইটা এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে। এ তো 1.5 বছর ধরে এটাই তো চলছে যাদবপুরে। এখন ইলেকশন হলে তো কে কতটা স্ট্রং বোঝা যাবে। ইলেকশন হচ্ছে না, তো সেই তাদের দাবি আছে, আমি ওদের দাবি কেন? আমি তো মনে করি যে ইলেকশন হওয়া উচিত, আর ইলেকশন যেটা করবেন সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবেন, কিন্তু আপনি স্যার ইলেকশনের আর সেটা রাজ্য সরকার করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে। তো সেটার সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই। আমি যদি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকি, তাহলে সরকারের সঙ্গে আমি আলোচনা করব। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি কোনোদিন দায়িত্বে থাকতে চাইনি, তো সেটা সবাই জানেন। তবে এটা ঠিক যে শিক্ষামন্ত্রী এসছেন, ওনাকে ফেলে রেখে আমি চলে যাব, সেটা হতে পারে না। আমাকে গাড়ি থেকে আমি যদি না নামতাম, গাড়িও ভাঙচুর করতো, হ্যাঁ, গাড়িতে অ্যাটাক করতো, তাই জন্য গাড়ি থেকে নেমে গেছি। আর তারপরে কমপ্লেন করছে, তো সেটা তো আমি জানি না। আর বাইরে আমার গাড়ির কাছে এসেছিলটা কেন? ব্রাত্য বসুর গাড়ির সঙ্গে যেটা করেছে, হ্যাঁ, সেটাতে নিন্দনীয় না, এটা তো গরিত, এটা অপরাধ, এটা ছাত্র আন্দোলন হতেই পারে না, এটা ভায়োলেন্স। এটা ইজ এ ডেলিভারেট ইনভোকেশন অফ ভায়োলেন্স। আমি আপনার কাছে গিয়ে, আরো কাছে গিয়ে তারপরে বলবো যে আপনি বাঁ দিক দিয়ে যদি আমার টাচ করে যায়, তাহলে এটা শ্লীলতাহানি হচ্ছে। এই সমস্ত কাজগুলি আর কি যাদবপুরে করছে। নিরাপত্তার অভাব বোধ করছে? আমি নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। আমি যেটা ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়েছি, সেটা হচ্ছে যে পোস্টার্সগুলি যেটা কেউ নিজেকে আইডেন্টিফাই করছে না, উই বলে লিখছে, হ্যাঁ, সেগুলিকে রিমুভ করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাতে আমি আমার অফিসে আনইন্টারাপ্টেড অ্যাক্সেস পাই, সেটার ব্যবস্থা করতে। নিরাপত্তাহীনতার প্রশ্নটা তখন আসে যখন আমি কোনো অন্যায় করেছি ইত্যাদি ইত্যাদি, গভর্নমেন্ট ঠিক করবে। আমি কোনো গভর্নমেন্টের পোস্টেও নেই, কোনো দিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পোস্ট আমি নিইনি। বাই দ্য ওয়ে, আপনার জানা উচিত, অনেকে এইসব জানে না। হ্যাঁ, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পোস্টে অনেক সময় ছিলাম। আমি আমার যোগ্যতার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর হয়েছি। আর আমার ভাইস চ্যান্সেলর কেন হয়েছি? আমি তো ওয়েস্ট বেঙ্গলে ওই যাদবপুরে যারা আছেন বা গোটা পশ্চিমবঙ্গে যারা আছেন, যত প্রফেসররা আছেন, তাদের মধ্যে আমি সিনিয়র মোস্ট প্রফেসর। আপনি একটু আগে বলছিলেন স্যাফরনাইজেশনের বিরুদ্ধে আপনারা আন্দোলনের কথা বলছেন, এবং যদি সত্যি যাদবপুরে এই মুহূর্তে ছাত্রভোট হয়, তাতে আপনার কি মনে হচ্ছে? যাদবপুরের চরিত্র দেখে কি মনে হচ্ছে যে এবিভিপি বলছে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করবে? এগুলি তো রাজনৈতিক প্রশ্ন, আমি কেন এটার উত্তর দেব? আর তারপরে আমরা তো ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কমেন্ট করার কিছু নেই। ছাত্র রাজনীতিকে যদি একজন সাবজেক্ট হিসাবে আলোচনা করা হয়, সেটা আমি আলোচনা করতে পারি, কিন্তু ছাত্র রাজনীতিতে কে কারা কত ভোট পাবে ইত্যাদির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি একদম নাম করে বলছি, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের প্রধান, তিনি একটা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে যাদবপুরে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা মাওবাদী এবং আলট্রা লেফট অর্গানাইজেশন বলে দাবি করা হয়েছে। একদম পরিষ্কার ভাষায় দাবি করেছেন। এবিভিপি ছাত্র সংগঠন তারাও একই দাবি করেছেন। আপনি যাদবপুরকে খুব ভালোভাবে চেনেন, আপনি একটু আগে পরিষ্কার বললেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা বামপন্থা সম্পর্কে হয়তো ভালো করে জানে না বা বোঝে না, কিন্তু এই ধরনের ঘটনা যারা প্রকাশ্যে ফেসবুকে লিখছেন, একেবারে মাওবাদীদের বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন, বুদ্ধবাবুকে কুকুর বলে সম্বোধন করছেন, এসএফআইয়ের নিপাত, এমনকি ভারত রাষ্ট্র ধ্বংস, এত বড় স্লোগান তারা লিখছেন ফেসবুকে। ইন্দ্রানুজ রায়ের কথা বলছি, নাম করে বলছি। আপনি কি মনে করেন? দেখুন, প্রথম কথা, আমি ওকে চিনতাম না, এখন আলোচনাগুলিতে আর কি দেখছি, তো এটা তো ভয়ঙ্কর কথা। তবে এটা ঠিক পাশাপাশি বলবো, ইনজিওর্ড হয়েছে, কিন্তু আমাদের আমি সমবেদনা জানাই, তাড়াতাড়ি ভালো হয়ে যাক। কিন্তু এটাও ঠিক যে অ্যাটাক করতে গিয়ে আর কি পড়ে গেছে, অ্যাটাক করতে গেছিল। তো আর ওর যে রাজনৈতিক বিশ্বাস, ও যাই আপনি বলছেন, ও তাই তো লিখেছে। আমি ওদেরকে আলাদাভাবে চিনি না বা কথা বলার কোনো কনটেক্সট নেই। আমি এটা জানি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং আর্টস ডিপার্টমেন্টের মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, দে হ্যাভ নাথিং টু ডু উইথ অল দিস। আর এদের যারা লিডারশিপ, তারাও আর কি বাইরেই যায় এবং তারাও আর কি ভালো চাকরি করছে, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু নিজেদের পাড়াতে বা নিজেদের এলাকাতে রাজনীতিতে এরা করে না। এরা শুধু যাদবপুরে করে, কারণ কি ভিড়টা সঙ্গে আছে, তাই জন্য করে। আমার সঙ্গে কেউ ডিবেট করতে আসবে না, কিন্তু একটা মব নিয়ে আসবে,
ওদের প্রেস কনফারেন্স দেখছেন না, একজন একটা জিনিসকে হাইলাইট করছে, আর একটা জিনিসকে হাইলাইট করেছে। এই ফেব্রুয়ারি মাসে তো গোটা ফেব্রুয়ারি মাসে লড়াই ঝগড়া করেছে, রাইট? তো তার ফলে এদের নিজেদের কন্ট্রাডিকশন, এদের নিজেদের কনফিউশন, এরা স্পষ্ট জানে না যে মানুষের জন্য কাজ করার জন্য কি প্রয়োজনীয় আর কিভাবে করবে। একটা পার্টিকুলার দর্শন নিয়ে তারা যেটা করছেন তার আলাদা আলাদা ভার্সন রয়েছে। যাদবপুরকে দেখলেই বোঝা যাবে যে যতগুলি রাজনৈতিক দলের কনটেক্সটেও সবকটা ব্র্যাকেটে চলে গেছে, কেউ এ বি সি এইরকম করে তাদের সমস্ত নাম হয়েছে। আর যাদেরকে মাওবাদী বলা হচ্ছে সেটাও ওইভাবে ঠিক নয়। তার কারণটা হচ্ছে যে তারও নানা রকম স্তর প্রকার ভেদ আছে। এটা তারা করছে, তাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা, কিন্তু দে আর মাইনরিটি। কিন্তু কেন করছে যাদবপুরকে ফোকাস? এটা বেসিক্যালি রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি। রিক্রুটমেন্ট হয় প্রত্যেক বছর এবং তারপরে তারা অন্যান্য জায়গায় কাজ করতে পাঠানো হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা শুধু 1% 2%, ওই 1-2%-এর জন্যই কিন্তু এত। মানে আপনি একদম পরিষ্কার বলছেন যাদবপুরে এই ধরনের ঘটনা রিক্রুটমেন্টের পর এটা আসলে ট্রেনিং ছিল। তো তাই আপনি দেখুন না, এই যে যখনই সেপ্টেম্বর অক্টোবর মাস হবে তখন যাদবপুরে আন্দোলন হবে, এটা একদম জানা কথা। 30 বছর এর বেশি, কেন কি ফার্স্ট ইয়াররা আসবে। তাই যে ওই যে বলছিলাম যে অনলাইন ক্লাস করতে দেবে না। আর একবার যখন যাদবপুরে জয়েন করছে, এটা সবাই চিন্তা ভাবনা করা উচিত যে তারা তো পার্মানেন্টভাবে থেকে যাচ্ছে, কেন কি কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা, ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীরা যারা কম্পিটিশন করে যাদবপুরে ভর্তি হওয়ার সুযোগ পাবে, তারা পাচ্ছে না। তো তার কারণটা হচ্ছে যে সমস্ত 85% আসন তো ওই যারা ফার্স্ট ইয়ারে একবার ভর্তি হয়ে গেলে তাদের জন্য থাকছে। তো তার ফলে গোটা বাংলার প্রতি অন্যায় হচ্ছে। আর মানে আপনি বলছেন যে এন্ট্রান্স চালু হওয়া উচিত যাদবপুরে? ন্যাচারালি এই ছাত্র আন্দোলন, এই ধরনের হোক কলরব ইত্যাদি ইত্যাদি হওয়ার জন্য কোথাও কি এডুকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে? অতি অবশ্যই। আজকে দেখুন, এখন দুটো ভার্সন হয়ে গেছে। আমাকে তো লড়াই করতে হচ্ছে তাদের বিরুদ্ধে যারা যাদবপুরের বিরুদ্ধে বলছেন, বিকজ আই এম পার্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি। আর যাদবপুর ইউনিভার্সিটির হোস্ট ছিল, মানে ইউনিভার্সিটির প্রশাসন না। তো তার ফলে 3,500 জন অধ্যাপক অধ্যাপিকাদের কাছে, যারা আপনার আলিপুরদুয়ার থেকে এসছেন আর বাঁকুড়া থেকে এসছেন, যারা পুরুলিয়া থেকে এসছেন, যারা জলপাইগুড়ি থেকে এসছেন, যারা দিনাজপুর থেকে এসছেন, তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনামটা তো নষ্ট হয়ে গেল। তা আর দ্বিতীয় হচ্ছে এরা যেটা আন্দোলন করছেন বলছেন সেটা তো আরো আন্ডারমাইন করে দিলেন। এটার মাধ্যম দিয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে যারা বলে তারা আরো বেশি স্ট্রেংথেন্ড হলো। আর একটা কথা যদিও আমার না বললেও হয়, যে যারা এই সমস্ত করছেন তারা তো একটা রাজনৈতিক দলের সংগঠন, ছাত্র সংগঠন। তারা কোচবিহারে আছেন, তারা দিনাজপুরে আছেন, তারা বানরহাটে আছেন, তারা পুরুলিয়াতে আছেন, হ্যাঁ, তারা উত্তর দিনাজপুরে আছেন, দক্ষিণ 24 পরগনাতে আছেন। তো সেখানে এটা কি তাদের জন্য ভালো বার্তা গেল? এটা তো ঠিক না। ওখানকার যারা ছাত্র, সে এসএফআই এর ছেলেরা করছে, তারা কি দোষ করলো যে আজকে তারা সমাজের কাছে বা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তারাও কিন্তু কথা তাদেরকে শুনতে হচ্ছে। তাই জন্য পাবলিকরাও আজকে বলছে, যাদবপুর ব্লকেট করেছেন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিনের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম আপনি ব্লক করছেন। তাই জন্য এখানে যেটা বলা হয় যে পলিটিক্যাল কন্ট্রোলটা চাইছেন, জমিদারিটা চাইছেন, নিজেদের মধ্যে লড়াই করছেন। আর যেহেতু বাইরে থেকে যদি কেউ আসে, এটা আপনি বললেন যাদবপুরের সমর্থন, যাদবপুরে কোঅপারেটিভের ইলেকশন হয়েছিল অনেক বছর পরে। সেই ইলেকশনে ওই যাদেরকে আপনি বামপন্থী বলেন, তারা ভোট পেয়েছে 67% খুব সম্ভবত 28 তারিখে। আর তৃণমূলদের সঙ্গে যারা সম্পর্কিত তারা 32% ভোট পেয়েছে। ন্যাচারালি আসনটা 51টা হয়েছে, 7টা হয়েছে, তো 32% ভোট পেয়েছে তো তৃণমূল, মানে ওই কর্মচারীদের আর কিছু শিক্ষকদের। ছাত্রতে হয়তো একটা পক্ষ বেশি পাবে, কম পাবে, ছাত্র ইলেকশন হোক। কিন্তু যাদবপুরে এই যে যেটা হলো আর গত বছর যেটা হয়েছে, এগুলি যে ন্যায্য যেটা দাবি বা যেটা স্বাভাবিক প্রক্রিয়াতে হতে পারে, এগুলিকে আর কি আরও আন্ডারমাইন করছে। তো তার ফলে যেটা হয়েছে, এটা যাদবপুরের রেপুটেশনের বিরুদ্ধে, এটা আমার রেপুটেশনের বিরুদ্ধে, আমার সহকর্মীদের রেপুটেশনের বিরুদ্ধে। আর কি ধরনের মিথ্যাচার করছে! হ্যাঁ, হাইকোর্টে গিয়ে তারা বলছেন যে মণিকান্ত পারিয়া নামে একজন বহিরাগত। মূর্খ! মণিকান্ত পারিয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ
এডুকেশন, আর ও হচ্ছে যাদবপুর কিন্তু ছবি দেখাচ্ছে এসএফআই যে অনেক ওয়েব কুপার ও হচ্ছে ইউনিটের প্রেসিডেন্ট, আর ও সম্পর্কে আপনি বলছেন যে ও বহিরাগত, এটা কি? কিন্তু এসএফআই ছবি দেখিয়ে বলছে যে টিএমসিপির ছাত্র নেতারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আপনি কি এরকম কোন টিএমসিপি নেতাদের দেখেছেন? টিএমসিপি যাদবপুর ইউনিভার্সিটিতে খুব স্ট্রং না, কিন্তু আমি যতদূর জানি 20-25 জন ওদের অ্যাক্টিভ সাপোর্টার আছে, এবং তাদের মধ্যে 3-4 জন ছিল। তো যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, ওদেরই একটা সংগঠনের, যেটা আবার অধ্যাপকদের সংগঠন, তো ন্যাচারালি অ্যাজ ভলেন্টিয়ার দে উইল বি দেয়ার, তাই না? কিন্তু তারা বলছেন যে মেদিনীপুরের সংগঠক ছিল, হাওড়া জেলার সংগঠক ছিল, ইত্যাদি নাম করে তারা বলছে। ওটা আমার মনে হয় যে ওটা ওই ভিডিও খেলা করতে পারে না। আমার তো দেবাংশুর যেটা দেখলাম, ও বলছে যে বৃহত্তর যেটা আর কি 90-95% দে আর মেম্বার্স অফ দ্য ওয়েবকুপা, যেটা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকদের সংগঠন, আর যার সঙ্গে অতি অবশ্যই যুক্ত হয়েছে ফ্যাক্ট মানে হচ্ছে যেটা আর কি আপনার কলেজে যারা পড়াচ্ছেন। স্যার, আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে আমি দুটো প্রশ্ন আপনাকে আর করতে চাইবো। সেটা হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে, রাজ্যপাল মানে আচার্য তার কোনো রকম এখনো পর্যন্ত আমরা প্রতিক্রিয়া পাইনি, বা তিনি কিছু বলেননি এখনো পর্যন্ত। অথচ আমরা দেখেছি যে এই যাদবপুরেই তার মনোনীত একসময় ভিসিকে তিনি বসিয়েছিলেন, তিনিও আমারই একটি সরিয়েছিলেন, হ্যাঁ, তিনি নিজেই সরিয়েছিলেন। আমি আপনার কাছে জানতে চাইছি, একদম অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, যে রাজ্যপাল বা আচার্য হিসেবে আমি বলছি, তিনি চুপ কেন? তিনি কি কিছু অবজারভেশন পলিসিতে আছেন? তার চুপ থাকার খুব সম্ভবত কারণটা হচ্ছে যে জুন 2023 সাল থেকে উনি সমস্ত বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলেন, যেটাকে সুপ্রিম কোর্ট গত বছরের 8ই জুলাই 2024 সম্পূর্ণভাবে বেআইনি বলে ঘোষণা করেছে, এবং ওনাকে কোনো ফার্দার আর কি স্টেপ নিতে উনি পারেন না, এক্সেপ্ট সার্চ কমিটি করে দিয়েছে প্রাক্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস ললিতের আন্ডারে 36টা সার্চ কমিটি, 36টা বিশ্ববিদ্যালয়, তারা তাদের রেকমেন্ডেশন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তার পছন্দ জানিয়েছেন, এবং সেটা রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। 18টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উনি সিগনেচার করেছেন। 18টা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে যাদবপুর রয়েছে, যার মধ্যে কলকাতা রয়েছে, যার মধ্যে বিএড ইউনিভার্সিটি রয়েছে, নর্থ বেঙ্গল রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, মাকআউট রয়েছে, উনি ফাইল ছাড়ছেন না, বারবার করে সুপ্রিম কোর্টের কাছে সময় নিচ্ছেন, অর্থাৎ অরাজকতা যাতে চলতে থাকুক আর তার উনি নিশ্চিত ব্যবস্থা করছেন। উনি ফাইল ছেড়ে দিলে, আজকে যদি ছেড়ে দেন, 3 থেকে 4 ঘন্টার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলরের নাম ঘোষণা হয়ে যাবে, এটাই হচ্ছে। কিন্তু উনি ফাইল ছাড়ছেন না, 4 মাস ধরে ফাইলগুলি, যেটা সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টেড কমিটি, আর সুপ্রিম কোর্টের কাছে ডেটের পর ডেট নিচ্ছেন। নেক্সট ডেট হচ্ছে 19 তারিখে। এখন আবার সুপ্রিম কোর্টে এই যাদবপুরে যারা বলছেন করছে, তারা কিন্তু রাজ্যপালের সঙ্গে যুক্ত। খুব ইন্টারেস্টিং, কিন্তু তারা কিন্তু এদের যে মেন মাথা, তারা কিন্তু রাজ্যপালের সঙ্গে ভাবছে যে ওই বিজেপি আরএসএস এর মাধ্যম দিয়ে আমরা কিছু কন্ট্রোল নিয়ে নেব, হ্যাঁ, এই লোভে আর কি তারা রাজ্যপালের সঙ্গে ঘুরছে। সেই রাজ্যপালের সমস্ত প্রস্তুতি না হয়ে গেছে, কারণ কি সুপ্রিম কোর্ট 8টা অর্ডার দিয়েছে, সবটাই রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে, আর ফাইনাল জাজমেন্ট দিয়েছে যেটা পুরো ওনার বিরুদ্ধে। মানে এই জন্য কি আপনারা চাইছেন যে মুখ্যমন্ত্রী আচার্য হলে পরে এই সমস্যাটা হতো না? হ্যাঁ, কিন্তু ওটা উনি যেহেতু গভর্নর, ওনাকে সাইন করতে হবে, হ্যাঁ, যেটাই বিল পাস হচ্ছে উনি সাইন করছেন না, যাতে নিজের পোস্টটা থাকে, রাইট। আর তার উল্টো দিকটা হচ্ছে সংবিধানের 200 নম্বর ধারা, যে বিল পাস হয়ে গেলে তাহলে ওনাকে সাইন করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু সংবিধান প্রণেতার অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা একদিন না 1 মাস না 1 বছর বা 5 বছর বলেনি। আর যখন ওটাকে ব্যাখ্যা করতে গেছে সুপ্রিম কোর্ট জাস্টিস চন্দ্রচূড়, তখন উনি ওটাকে কোনো প্রয়োজন বাদ দিয়ে, পাঞ্জাবেও একই কাণ্ড হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, তেলেঙ্গানা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে এটা পাঠানোর কোনো যৌক্তিকতা নেই, অথচ ওটা পাঠিয়ে দিয়েছেন। 6 মাস পরে রাষ্ট্রপতির কাছ থেকে ফেরত আসবে কিছু না বলে, ওই মাঝখান থেকে 6 মাস আবার 3 মাস এদিকে ওইদিকে এই করে ডিলে করছেন, যাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কলুষিত হয়, এখানে অব্যবস্থাটা আর কি আরো চূড়ান্ত লাভ করে। তো সেই জায়গাটাতে এখানে রাজ্যপালের বিরুদ্ধে আমাদের যে
অবস্থান সেটা সফল হয়েছে। আর ওদের সঙ্গে যারা যোগ সাজসে এই সমস্ত করছেন তারা নানা সময় নানা ছদ্মনামে আর কি ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে যাদবপুরে তাদের নামটা হচ্ছে, তাদের একটা দুটো লিডার আছে, তারা একটা ছাত্র সংগঠন, তারা একটা শিক্ষক সংগঠনের নামে। স্যার একদম শেষ প্রশ্ন করতে চাইবো, যে তৃণমূলের বিবিধ নেতারা বলছেন, সেটা রাজনৈতিক বক্তব্য হিসাবেই আমি ধরছি, যে তারা বলছেন 1 মিনিট, ব্রাত্যবাবু বলেছেন 30 সেকেন্ডে ঠান্ডা করে দেওয়া যায়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রিন সিগন্যাল দেন তারা তাদের কায়দায় ঠান্ডা করবেন। আমি একজন শিক্ষাবিদ হিসাবে আপনার কাছে জানতে চাইছি, দীর্ঘদিন যাদবপুরকে আপনি চেনেন সেই সূত্রে বলছি, একজন প্রবীণ শিক্ষা সংস্কৃতি জগতের মানুষ হিসেবে আপনাকে বলছি, যদি কোনো কারণে যাদবপুর আপনার হাতে আসে, আপনি ভাইস চ্যান্সেলর হন, যদি তর্কের খাতিরে ধরে নিই, যদি আপনার কাছে আসে, আপনার কত সেকেন্ড বা কত মিনিট লাগবে? প্রথম কথা হয় যে সেকেন্ড মিনিট এই সমস্ত তত্ত্বে আমি বিশ্বাস করি না। এই তত্ত্বটা খুব সম্ভবত এই জন্যই এসছে কেন কি এখানে আর কি জোর মবক্রেসি করা হচ্ছে। মবক্রেসির উত্তরটা কোনোদিন মবক্রেসি হতে পারে না, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কোনো পোস্ট, কমিটি ইত্যাদিতে কোনোদিন থাকি না। আর এখানে যেহেতু আমি সিনিয়র মোস্ট প্রফেসর, আমি এখানে উপাচার্যের দায়িত্ব নিতেই পারতাম, আমি এখানে অ্যাপ্লাই করিনি। আমি এই সমস্ত ঘেরাও ইত্যাদি আমাকে অনেক বছর ধরে করেছে। এদেরকে আমার মধ্যে কেন সীমাবদ্ধ রাখবো, অন্যদের মধ্যে এদের যে নেতিবাচক ক্রিয়াকলাপ ছড়িয়ে দিক। আমার প্রচুর কাজ আছে দেশে বিদেশে, নানা রকম আর কি ভাবে আমি এনগেজড। I am never without work. I am always a very busy person and extremely popular because I am both effective and competent. অনেক ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য। খুব স্পষ্টভাবে কতগুলো কথা তিনি বললেন, যে যাদবপুরের ঘটনা যা ঘটছে, একজন যাদবপুরের শিক্ষা জগতের মানুষ হিসাবে তিনি এই ঘটনাকে পরিষ্কারভাবে যাদবপুরের অপমান হিসাবেই দেখছেন, যাদবপুরের সংস্কৃতি নষ্টের চেষ্টা হিসেবে দেখছেন। তিনি এখনও মনে করেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা মাওবাদী কিনা বা মাওবাদী মনোভাবাপন্ন কিনা, এই তকমা তিনি দিতে চান না। তিনি বলতে চান যে যারা এটা করছেন তাদের উচ্চ নেতৃত্বের কথায় করছেন, এবং তারা কোথাও যাদবপুরের ভেতরের একটা রাজনীতি করার চেষ্টা করছেন, যেটা বাইরে তার কোনো প্রভাব নেই, আর সেটাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছেন তারই রাজনৈতিক প্রভুরা বা যারা এর বৃহত্তর অর্থে ভোট রাজনীতিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন। আসলে যাদবপুরের পড়াশুনো ক্ষতি হচ্ছে, যাদবপুরের ইমেজ ক্ষতি হচ্ছে, স্পষ্টভাবে ওম প্রকাশ মিশ্র আমাদের এই ইন্টারভিউতে তিনি জানালেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরও নমস্কার।